শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক উপস্থাপন কাল। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা আজ। অবহেলার কারণে প্রাণহানি, দায়ীদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ সহ 60টি দেশে জোরপূর্বক শ্রমের অভিযোগ যুক্তরাষ্ট্রের, 10 থেকে 12% বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বুধবার এই আদেশ দেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। বুধবার সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে নিজের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা চেয়েছেন সোহেল রানা আর স্ত্রীকে নির্দোষ দাবি করেন। এর আগে গতকাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগীর বাবা মা বোন সহ 16 জন সাক্ষী। আসামিদের উপস্থিতিতে বিচারকের সামনে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী এবং রামিসার বাবা। এরপর দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন রামিসার মা। ঘটনার নৃশংসতা বর্ণনার সময় নীরব হয়ে যায় এজলাস কক্ষ। তৃতীয় সাক্ষী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোনের ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে আজ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আজ সন্ধ্যায় প্রতিবেদন দাখিল করা হবে। 27 মে হাসপাতালে নবজাতক ওয়ার্ডে 6 শিশু মারা যায়। ঘটনার পরপরই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 30 মে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তদন্তের স্বার্থে সময় বাড়িয়ে সেটা 3 জুন পর্যন্ত বর্ধিত করা হয়। ডাক্তার নার্সের অবহেলার জন্য এমনটা হয়েছে বলে অভিযোগ করেন মৃতের স্বজনরা। পরে ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ছুটে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও এই সুযোগ কাজে লাগিয়ে আসামিপক্ষ আইনি সুবিধা নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই অপরাধের কোনো ছাড় হবে না, বিচারক আবেগতাড়িত হয়েও রায়ও দেবেন না। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চায়না বাংলাদেশের যৌথ উদ্যোগে 5টি শহরে আধুনিক নকশায় নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়াও 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি 492টি উপজেলায় 50 শয্যা হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সভাপতি নির্বাচিত হয়ে জাতিসংঘে দেয়া ভাষণে বিশ্বের সব রাষ্ট্রের হয়ে নিরপেক্ষভাবে কাজ করার ঘোষণা দেন। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের উপর জোর দিয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তায় সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অঙ্গীকার করেন ডক্টর খলিলুর রহমান। বহুপক্ষীয় কূটনীতিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট উত্তরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার 99 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য আমদানি বন্ধ করার নিয়ম অনেক দেশ ঠিকভাবে মানছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর বাংলাদেশ সহ মোট 60টি দেশের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি বা ইউএসটিআর জানিয়েছে, 1974 সালের মার্কিন বাণিজ্য আইনের সেকশন 301 অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি বন্ধে ব্যর্থ হওয়ায় মার্কিন শ্রমিকরা বিশ্ববাজারে এক অসমান প্রতিযোগিতার মুখে পড়ছে। নতুন এই প্রস্তাব অনুযায়ী যেসব দেশ আংশিক বা পূর্ণাঙ্গভাবে এই নিয়ম মানছে তাদের ক্ষেত্রে 10% এবং বাকিদের ওপর 12.5% শুল্ক আরোপ করা হতে পারে। তবে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, চীন, শ্রীলঙ্কা, তাইওয়ান, ওমান, জাপান, সৌদি আরব, যুক্তরাজ্য, ইসরায়েল, জর্ডান, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অনেক দেশ রয়েছে। আসছে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে অগ্রাধিকার দেওয়া হলেও তা আর্থিক সংকট মেটাতে যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এছাড়া আইএমএফ এর শর্ত মানতে হলে বাড়তি দামের চাপ পড়বে জনগণের উপর। তাই বৈশ্বিক সমস্যা পর্যালোচনা করে বিনিয়োগে গতি আনতে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বৈশ্বিক সংকট, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বকেয়া ও আইএমএফ এর চাপে অনেকটাই পিষ্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত। সরবরাহ সংকটে থমকে আছে শিল্প উৎপাদন। এরই মধ্যে 2 দফায় বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। চলতি মাসে বিদ্যুতের জন্য বাড়তি অর্থ গুনতে হবে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেটে বাড়তি চাপ তৈরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আগামী বাজেটে আমাদের ব্যবসা বান্ধব এবং প্লাস জনভোগান্তি যেভাবে দূর করা যায়, যাতে মানুষের কাছে সহনশীল একটা পরিবেশ তৈরি করা যায়, সেই রকম পদক্ষেপ নেওয়া জরুরি। সব কিছুতে একটা মূল্যস্ফীতি ঘটছে। এই বিষয়টাকে অ্যাডজাস্ট করে কিভাবে এমন একটা বাজেট করা যায় যাতে জনগণের জন্য জনবান্ধব একটা বাজেট তৈরি করা যায় এবং ব্যবসা বান্ধব বাজেট তৈরি করা যায়, এই বিষয়টাই আমার মনে হয় বাজেটে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। মানুষ ভাবছে যে গত 15 বছরের শাসনের পরিবর্তনের ফলে গণতান্ত্রিক শাসনে এসে তাদেরকে যে রিলিফ দিবে, সেই রিলিফ দেওয়ার কিন্তু কোনো রকম সুযোগ সরকার রাখছে না। এখন দুটো প্রশ্ন মানুষের মধ্যে আসতে পারে। এক, সরকার কি তাহলে এই দুর্বৃত্তদের সঙ্গে রিনেগোশিয়েট করছে, নাকি সে জনগণকে একটা স্বস্তি দিতে চায়? জনগণকে যদি স্বস্তি দিতে চায় তাহলে বিদ্যুতের মূল্য বাড়িয়ে তো জনগণকে আপনি স্বস্তি দিতে পারবেন না। বাজেটে ফোকাস দেওয়া উচিত যে কোনো অবস্থায় যাতে আগামী 1 বছর বিদ্যুতের দাম না বাড়ে, সেই রকম একটা বাজেট করা উচিত, যে আমরা অন্তত একটা বছর মানুষকে স্বস্তি দেখ। দাতা গোষ্ঠীর চাপে নয়, নিজস্ব সক্ষমতার ভিত্তি বিবেচনায় পদক্ষেপ নেওয়ার তাগিদ বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের। আগে সরকারের মতো এই সরকারও আইএমএফ নির্ভরশীলতার দিকে যাচ্ছে। সুতরাং ওই আইএমএফ কিনে সমস্যাটা হলো যে আইএমএফ হচ্ছে ভর্তুকি সবসময় কমাতে বলে, তারা পাইকারিভাবে ভর্তুকি কমাতে বলে, কিন্তু ভর্তুকির কারণ দূর করতে বলে না কখনো। যেমন বিদ্যুৎ খাতে ভর্তুকি যে কারণে হচ্ছে, এই যে আমদানি নির্ভর বিদ্যুৎ কাঠামো, কিংবা আমদানি, বিদেশি ঋণ, বিদেশি কোম্পানি নির্ভর যে জ্বালানি বিদ্যুৎ খাত, এইটা যখন এটা কিন্তু আইএমএফ, বিশ্ব ব্যাংকের পরামর্শের একটা ফলাফল। তারা কিন্তু প্রাইভেট কোম্পানি, বিদেশি কোম্পানির বিনিয়োগ, এই সমস্ত জিনিসগুলোকে সবসময় তারা উৎসাহিত করে। কিন্তু এগুলির কারণেই কিন্তু এই আজকের এই বিদ্যুৎ খাতের ব্যয়টা অনেক বেশি বেড়েছে। দেশি বিদেশি প্রাইভেট কোম্পানির মুনাফা ঠিক থাকলো, কিন্তু চাপটা এসে পড়ে তখন জনগণের উপরে। এই ভর্তুকি কমানোর চাপটা এসে সেই জন্য সরকারের স্বাধীনভাবে চিন্তা করার একটা দক্ষতা অর্জন করার দরকার। সব আইএমএফের চোখ দিয়ে না দেখে, বিশ্ব ব্যাংকের চোখ দিয়ে না দেখে, নিজেরা দেখার যে আমি কিভাবে বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয়টা কমাবো, কিভাবে করলে কম খরচে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ভর্তুকি কমাতে, তখন ভর্তুকি স্বয়ংক্রিয়ভাবেই কমে যাবে। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 32,692 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। ইরানের বন্দরগামে একটি জাহাজ ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইনের মার্কিন 5ম নৌবহরের সদর দফতর এবং কুয়েতের আঞ্চলিক বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি সবকটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামে একটি জাহাজে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সতর্কবার্তা না মেনে ইরানের খার্ক দ্বীপের দিকে জাহাজটি অগ্রসর হওয়ায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত করে জাহাজটিকে অচল করে দেয় মার্কিন বাহিনী। এছাড়াও ইরানের কেশম দ্বীপের দক্ষিণে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলাকে আত্মরক্ষামূলক বলে বিবৃতি দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দফতরে সফল হামলার দাবি জানায় আইআরজিসি। এছাড়া কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। তবে ইরান সফল হামলার দাবি করলেও মার্কিন সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরানের এই দাবি সম্পূর্ণ মিথ্যা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, বাহরাইন ও কুয়েতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সফলতার সাথে প্রতিহত করেছে। এই হামলায় কোনো মার্কিন সেনা বা সম্পদের ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।